নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। মাসুদ আজহার এই নামটি আপনি হয়তো বহুবার শুনেছেন। ইনি হচ্ছেন জৈশ ই মোহাম্মদের প্রধান, একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। ইউনাইটেড নেশন সহ বহু দেশ তাকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। বহু বছর ধরে সে নিরীহ মানুষদের হত্যা করে চলেছে। দেখুন, 1999 সালে ভারত একটি বড় ভুল করেছিল। ভুলটা কি ছিল? দিল্লি থেকে কাঠমান্ডু আসা একটা ফ্লাইট IC-814, এই ফ্লাইটটাকে হ্যাক করে নেওয়া হয়। তার কারণ ছিল মাসুদ আজহার ভারতের জেলের মধ্যে বন্দী ছিল, আর তাকে ছাড়ানোর জন্য এই ফ্লাইটটাকে হ্যাক করা হয়েছিল। এই হাইজ্যাকের ফলে সেই চাপে পড়ে ভারত সরকার মাসুদ আজহারকে মুক্তি দিতে বাধ্য হয়, যে গত 5 বছর ধরে ভারতের মধ্যে জেলে বন্দী ছিল। একবার ভেবে দেখুন, সে কিভাবে দেশ জুড়ে ভারতের মধ্যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আজ মাসুদ আজহার নিজে বুঝতে পারবে যে একটা মানুষের পরিবারকে হারানো কতটা কষ্টকর। গতকালকের অপারেশন সিন্ধু স্ট্রাইকে মাসুদ আজহারের 10 জন আত্মীয় নিহত হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে মাসুদ আজহার তাহলে কোথায়? পাকিস্তান এই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য দেয়নি, তবে কিছু রিপোর্ট বলছে যে হয়তো সে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছে বা সে গুরুতরভাবে আহত। গতকাল 7ই মে 2025 রাত 1:44 অপারেশন সিন্ধুর মাধ্যমে পিওকে এবং পাকিস্তানে 9টি স্ট্রাইক করেছে। এর মাধ্যমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বলহানপুর এলাকার জৈশ ই মোহাম্মদের সদর দপ্তরে 2টি মিসাইল হামলা করা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে এই বলহানপুর এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে জৈশ ই মোহাম্মদের এটা হচ্ছে মূল হেডকোয়ার্টার, আর এখানেই আদর্শ, পরিকল্পনা এবং লজিস্টিক সবকিছু হতো। গত 20 বছর ধরে এটা ছিল সন্ত্রাসবাদীদের একটা মূল সেন্টার। যে কোনো ধরনের হামলা ভারতের মধ্যে হয়েছে সেগুলোর অনেক পরিকল্পনা এখান থেকে হয়েছে। 2001 সালে পার্লামেন্টে হামলা, 2016 সালে পাঠানকোট হামলা এবং রিসেন্টলি পুলওয়ামা হামলা, এই সবকিছুই এই বালহালপুর থেকে পরিচালনা করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী 25 মিনিটে 9টি স্থানে হামলা করে। এটি ছিল একটি কোঅর্ডিনেটেড স্ট্রাইক, যেখানে এয়ারফোর্স, নেভি এবং আর্মি সবাই মিলে এই অপারেশনটা করে। জৈশ ই মোহাম্মদ নিজে স্বীকার করেছে মাসুদ আজহারের 10 জন আত্মীয় মারা গেছে। এই 10 জন আত্মীয় কে কে? মাসুদ আজহারের বড় বোন, বড় বোনের স্বামী, ভাগ্নে, ভাগ্নির স্ত্রী এবং 5 জন শিশু। যদিও শিশুদের মৃত্যু খুবই দুঃখজনক, তবে এই শিশুগুলি জিহাদি ভাবধারায় প্রভাবিত হয়েছিল। এছাড়া স্ট্রাইকের সময় সেখানে উপস্থিত ছিল মাসুদ আজহারের মা এবং 2জন সহযোগী সহ একজন লজিস্টিক কমান্ডার মারা গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদীদের মৃত্যুর জন্য শোক মানাচ্ছে। এই সন্ত্রাসবাদীর নাম হচ্ছে ইয়াকুব মুঘল, যে হচ্ছে পাকিস্তানের বিশাল টেরর ক্যাম্পের একজন প্রধান, যেখান থেকে এই সন্ত্রাসবাদীগুলো তৈরি হয়ে পাকিস্তান থেকে ভারতের মধ্যে পাঠানো হয়। তবে বলে না, যেমন কর্ম তেমন ফল, তার জন্যই আজকে ভগবান তার জন্য ভালো ফল ঘোষণা করে দিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে ISI এর সঙ্গে সঙ্গে পাকিস্তানি পুলিশ যারা সরকারিভাবে নিযুক্ত সেই লোকেরা উপস্থিত আছে। এমনকি তাকে পাকিস্তান ফ্ল্যাগের সঙ্গে মুড়ি দিয়ে সম্মান দেওয়া হচ্ছে। তবে এখান থেকে স্পষ্ট যে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদীকে সক্রিয়ভাবে সমর্থন করে। আর এটাই হচ্ছে জৈশ ই মোহাম্মদের প্রধান হেডকোয়ার্টার, যেখানে আক্রমণের পর কি অবস্থা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। সবকিছু ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। এখানে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদীদের কতটা সমর্থন করে আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, যে পাকিস্তানি সেনাবাহিনী হাসপাতালের মধ্যে আহত সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা করতে গেছে, যারা এই হামলায় আহত হয়েছে। তবে এখান থেকে একটা স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের সরকার এবং সেখানকার একটা বড় জনসংখ্যা এই সন্ত্রাসীদের বড় সমর্থন করে। এছাড়াও ভারতের তরফ থেকে মুজাফরপুর বাদে হামলা করা হয়েছে বলে জানা গেছে। লোকজন বলছে যে ভারতের দিক থেকে মিসাইল এসে স্ট্রাইক করেছে, যদিও কোন দিক থেকে এসেছে তা সবাই বলতে পারছে না। কিন্তু সেই মাদ্রাসার মধ্যে 4টি মিসাইল স্ট্রাইক করা হয়েছে। এই স্ট্রাইকের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং এই আগুনের পরিমাণ এতটা বেশি হয় যে চারিদিকে সবকিছু শেষ হয়ে যায়। পাকিস্তান এই হামলা সহজে কখনোই ভুলতে পারবে না। এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, ভারত সরকার জৈশ ই মোহাম্মদকে কেন টার্গেট করেছে? গত 25 বছর ধরে আমরা দেখছি যে ভারতের মধ্যে এই গোষ্ঠীটাই একমাত্র ভারতের মধ্যে সন্ত্রাসবাদকে ছড়াচ্ছে। এই সন্ত্রাসবাদীদের হামলায় গত 2000 সালে কাশ্মীর বোমা হামলায় 5 জন ভারতীয় জওয়ান নিহত হয়। 2001 সালে 30 জন নিহত হয় কাশ্মীর বিধানসভায়। 2001 সালে লস্কর ই তাইবা এবং জৈশ ই মোহাম্মদের সংযোগে ভারতের সংসদে হামলা চালানো হয়, যার ফলে 10 জন নিহত হয়, যদিও সংসদের সদস্যরা অল্পের জন্য বেঁচে যায়। 2016 সালে পাঠানকোট এয়ারবেসের মধ্যে হামলা চালানো হয়, যেখানে 3 জন নিরাপত্তা কর্মী নিহত হয়। 2016 সালে পুরীতে হামলা করা হয়, যেখানে 19 জন জওয়ান শহীদ হয়। 2019 সালে পুলওয়ামা অ্যাটাক করা হয়, যেখানে বহু জওয়ান নিহত হয়েছে। এবং এই রিসেন্টলি 2025 সালে পেহেলগামে অ্যাটাক করা হয়। এখানে অ্যাটাকটাও সেই জৈশ ই মোহাম্মদের দ্বারা সংগঠিত করা হয়েছে। এই কারণের জন্য জৈশ ই মোহাম্মদকে ধ্বংস করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে মাসুদ আজহারকে কেন হত্যা করা হয়নি? মাসুদ আজহারকে কবে হত্যা করা হবে? তবে আমি বলে রাখি যে মাসুদ আজহারকে হত্যা করা একটু কঠিনই বটে, কারণ পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানি ইন্টেলিজেন্স তাকে নিরাপত্তা দিয়ে রাখছে এবং তাকে মিনিটে মিনিটে তার স্থান পরিবর্তন করা হয়। তবে তার আত্মীয়দের হত্যা ভারতের দিক থেকে একটি বড় সাফল্য, কারণ মাসুদ আজহার এখন বয়স্ক হয়ে গেছে এবং সে অসুস্থ। এই সংগঠনটি তাদের আত্মীয়দের দ্বারা পরিচালিত হতো, এটি ভারতের জন্য একটি বড় অর্জন। তবে আমি একটা কথা জানিয়ে রাখি যে পাকিস্তানি সংবাদ মাধ্যম, এমনকি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তারা বলছে যে পাকিস্তান ভারতের 5টি ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে। দয়া করে এই গুজবে বিশ্বাস করবেন না, শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের উপরে নির্ভর করবেন।
তবে এই অপারেশনাল সিন্দুর এটি ভারতের জন্য একটি বড় অর্জন। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।